আমাদের আজকের আলোচনার বিষয় অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস। এখন এই অব্যয়ীভাব শব্দের মধ্যেই তোমরা এই সমাসের যে চরিত্র বৈশিষ্ট্য কিছুটা হলেও তোমরা বুঝতে পারছো। অব্যয়ীভাব শব্দের অর্থ অব্যয়ের ভাব, অর্থাৎ ব্যাকরণে, বাংলা ব্যাকরণে যে শব্দগুলি অব্যয়ের ভাব ধারণ করছে তাকেই আমরা বলছি অব্যয়ীভাব। আমাদের সংস্কৃতে এমন কিছু শব্দ আছে যা প্রথম দিকে বা আদিতে অব্যয় না থাকলেও সমাস নিষ্পন্ন হওয়ার ফলে, অর্থাৎ সমাসের মাধ্যমে অব্যয়ের ভাব ধারণ করে, অর্থাৎ যেন অব্যয় হয়ে ওঠে। প্রথম দিকে অব্যয় ছিল না, সমাস হওয়ার ফলে তা অব্যয়ের অর্থ বা ভাব সে ধারণ করছে, অব্যয় হয়ে উঠছে। এই সমাসবদ্ধ পদটি যে অব্যয় যে ভাব তা প্রাপ্ত হয় বলেই এই শ্রেণীর সমাসের নাম সংস্কৃতে করা হয়েছে অব্যয়ীভাব সমাস। অর্থাৎ অব্যয়ের ভাব ধারণ করছে, যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটি গঠিত হচ্ছে সেটা আসলে একটি যেন অব্যয় হয়ে উঠছে, একটা অব্যয়ের ভাব ধারণ করছে। তাই এই শ্রেণীর সমাসের নাম দেওয়া হয়েছে অব্যয়ীভাব সমাস। আমাদের মনে রাখতে হবে যে অব্যয়ীভাব সমাস কিন্তু সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী সমাসের একটি প্রধান বিভাগ, কিন্তু আধুনিক অনেক বাংলা ব্যাকরণবিদ তারা কিন্তু অব্যয়ীভাবকে একটি স্বতন্ত্র বা পৃথক সমাসের কিন্তু মধ্যে অন্তর্ভুক্ত করছেন না। তার কারণ তাদের যুক্তি যে আমাদের যে তৎপুরুষ সমাস আছে, তৎপুরুষ সমাসের যে কিছু কিছু শাখা আছে, যেমন ব্যাপ্তি তৎপুরুষ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ, উপসর্গ তৎপুরুষ, এই তৎপুরুষ সমাসের এই শাখাগুলির মাধ্যমে এই সমাসগুলো যে নিয়মের মাধ্যমে গড়ে উঠছে, আর অব্যয়ীভাব সমাসে যে সমাসবদ্ধ পদগুলি গড়ে উঠছে, তারা দেখিয়ে দিলেন যে অব্যয়ীভাব সমাসের এই সমাসবদ্ধ পদগুলিকে তারা কিন্তু এই ব্যাপ্তি তৎপুরুষ বা ক্রিয়া বিশেষণ তৎপুরুষ বা উপসর্গ তৎপুরুষ সেই সমাসের নিয়মের মাধ্যমে অব্যয়ীভাব সমাসের ওই পদগুলিকে, অর্থাৎ এই সমস্ত পদগুলিকে কিন্তু বিশ্লেষণ করা যাচ্ছে। তাই তারা অব্যয়ীভাব সমাসকে একটি স্বতন্ত্র সমাস হিসেবে না মেনে তারা তৎপুরুষ সমাসের বিভিন্ন শাখার মধ্যে তাকে অন্তর্গত করেছেন। দেখ, আমরা এখন অব্যয়ীভাব সমাসের সংজ্ঞা প্রথমে জানব। কাকে বলে অব্যয়ীভাব সমাস? তোমরা লিখতে পারো, যে সমাসের পূর্ব পদে থাকে অব্যয়, যে সমাসের পূর্ব পদে থাকে অব্যয় কিংবা অব্যয় স্থানীয় উপসর্গ। তোমরা উপসর্গ পড়ে এসছো নবম শ্রেণীতে। ধাতুর পূর্বে এই উপসর্গ বসে ধাতুর অর্থের পরিবর্তন ঘটায়, তাকে বিশিষ্টতা দান করে। আবার উপসর্গ যেমন বিদেশি উপসর্গ, দেশি উপসর্গ, সেগুলো আবার শব্দের পূর্বে বসে। সেই প্র, পরা, অপ, সম, নি তোমরা পড়েছ। এইদিকে ধরো আমাদের দেশি উপসর্গ, বিদেশি উপসর্গ, যেমন ধরো ওই যে তোমার হেড দিয়ে হেড পণ্ডিত, মিনি দিয়ে মিনি বাস। এইদিকে ধরো তোমার রাম দিয়ে রাম ধনু। তো যে সমাসের পূর্বপদে থাকে অব্যয় কিংবা অব্যয় স্থানীয় উপসর্গ, এই উপসর্গগুলো আসলে হচ্ছে অব্যয়।
যে সমাসের পূর্বপদে থাকে অব্যয় কিংবা অব্যয়স্থানীয় উপসর্গ এবং সমাসবদ্ধ পদেও পূর্বপদ অব্যয়ের অর্থ প্রধান হয়ে ওঠে। যে সমাসের পূর্বপদে থাকে অব্যয় কিংবা অব্যয়স্থানীয় উপসর্গ এবং সমাসবদ্ধ পদেও পূর্বপদ অব্যয়ের অর্থ প্রধান হয়ে ওঠে তাকে অব্যয়ীভাব সমাস বলে। ঠিক আছে, এটা তো সংজ্ঞা। এবার আমরা সংজ্ঞাটাকে একটুখানি বিশ্লেষণ করি, তাহলেই তার বৈশিষ্ট্যগুলোকে আমরা খুঁজে পাবো। তাহলে অব্যয়ীভাব সমাসের পূর্বপদে থাকে হচ্ছে অব্যয় কিংবা অব্যয় স্থানীয় উপসর্গ এবং পরপদে থাকে সাধারণত বিশেষ্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অব্যয়ীভাব সমাসের পূর্বপদে থাকে অব্যয় কিংবা অব্যয় স্থানীয় উপসর্গ, পরপদে থাকে সাধারণত বিশেষ্য। যেমন ধরো প্রতিদিন, এটা একটি অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন সমস্ত পদ, অর্থাৎ অব্যয়ীভাব সমাসের মাধ্যমে এই পদটি গঠন হয়েছে। প্রতিদিন, দেখো এখানে প্রতি এটি হচ্ছে অব্যয় আর দিন এটি হচ্ছে বিশেষ্য। যেমন ধরো আচণ্ডাল, একটি শব্দ অব্যয়ীভাব সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। এখানে দেখো পূর্বপদ আ, এটি তোমরা জানো উপসর্গ, আর চণ্ডাল তা হচ্ছে বিশেষ্য। আবার ধরো উপদ্বীপ, এখানে ধরো উপ সে হচ্ছে অব্যয়, আবার দ্বীপ বিশেষ্য। তাহলে অব্যয়ীভাব সমাসে পূর্বপদে থাকে অব্যয় অথবা উপসর্গ, পরপদে থাকে সাধারণত বিশেষ্য। 2 নম্বর বৈশিষ্ট্য, অব্যয়ীভাব সমাসে উত্তরপদ অব্যয় না হলেও পূর্বপদের সঙ্গে মিলিত হয়ে নিজেও সে অব্যয়ের ভাব গ্রহণ করে। আবার সমস্ত পদ সেটিও কিন্তু অব্যয়ের ভাব গ্রহণ করে। অব্যয়ীভাব সমাসে উত্তরপদ অব্যয় না হলেও পূর্বপদের সঙ্গে মিলিত হয়ে সমস্ত পদ সহ, অর্থাৎ যে পদটা গঠন হচ্ছে তৈরি হচ্ছে সেই পদটাও অব্যয়ের ভাব গ্রহণ করে। তার ফলে কি হচ্ছে, এই সমাসে পূর্বপদের যে অর্থ, অর্থাৎ পূর্বপদে ছিল অব্যয় বা অব্যয়স্থানীয় উপসর্গ, সেই পূর্বপদের অর্থ অর্থাৎ অব্যয়ের অর্থ সে প্রধান হয়ে ওঠে। ধরো একটা উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করি। ধরো প্রতিহিংসা, প্রতিহিংসা, প্রতি পূর্বপদ অব্যয় আর হচ্ছে হিংসা। এখন প্রতি, প্রতি মানে কি, তার অর্থ কি, বিপরীত বা বিরুদ্ধ। দেখো এই উত্তরপদ হিংসা এটা তো একটি বিশেষ্য পদ, আর পূর্বপদ প্রতি এটা একটি অব্যয় পদ। এখন প্রতি মানে বিপরীত, হিংসা, এই নিয়ে আমরা অব্যয়ীভাব সমাসের মাধ্যমে একটি সমাসবদ্ধ পদ তৈরি করলাম, সমস্ত পদ তৈরি করলাম, প্রতিহিংসা। এখন এই যে প্রতিহিংসা পদের মধ্যে যে হিংসা, যে বিশেষ্য পদ, দেখো সে প্রতির সঙ্গে মিশে যখন প্রতিহিংসা তৈরি করছে, এই প্রতিহিংসাও কিন্তু দেখো অব্যয়ের ভাব, অব্যয়ী ভাব বলেছি আমরা, এই অব্যয়ের ভাব সে কিন্তু নিজে ধারণ করছে, অর্থাৎ অব্যয় পদ যেন হয়ে উঠছে প্রতিহিংসা। এই যে প্রতিহিংসা পদে দেখো, প্রতিহিংসা শব্দের অর্থ কি, হিংসার বিপরীতে যে হিংসা তাকে তো আমরা বলি প্রতিহিংসা। তাহলে এখানে দেখো এই যে পূর্বপদ যেটা ছিল প্রতি, প্রতি মানে কি, বিপরীত। তাহলে বিপরীতের অর্থই তো প্রধান হয়ে উঠছে। প্রতিহিংসা বলতে আমরা কি বোঝাচ্ছি,
হিংসার বিপরীতের হিংসা, তাহলে ওই বিপরীত মানে পূর্বপদ, প্রতিশব্দের এখানে অর্থ কি? বিপরীত। তাহলে পূর্বপদ বিপরীত, তাহলে সেই যে অব্যয় মানে প্রতি, সে অব্যয়ের অর্থই প্রধান হয়ে উঠছে এখানে। আর হিংসা এই প্রতির সঙ্গে মিশে সে কি হচ্ছে, নিজেও যেন অব্যয়ের ভাব ধারণ করছে। তার কারণ ওই সমস্ত পদ যেটা গঠন করলো প্রতিহিংসা, সেও কিন্তু আসলে ওই অব্যয় হয়ে উঠলো, যেন অব্যয়ের ভাব ধারণ করলো যেন। অব্যয় মানে কি? অব্যয় মানে হচ্ছে যেখানে আমরা যে পদের কোনো ব্যয় বা যে পদের কোনো রূপান্তর ঘটে না, যে পদের কোনো আমরা পরিবর্তন করতে পারি না, লিঙ্গ বচন পুরুষ ভেদে যে পদ যেন অপরিবর্তিত থাকে, তাকেই তো আমরা অব্যয় বলি। তাহলে এখানে প্রতিহিংসা এও দেখো একটা অব্যয়ের ভাব ধারণ করছে, অব্যয় হয়ে উঠছে। এবং এই প্রতিহিংসা যখন ব্যাসবাক্য হচ্ছে, প্রতি পূর্বপদ অব্যয়, হিংসা পরপদ বিশেষ্য। এখন পরপদ বিশেষ্য পূর্বপদ অব্যয়ের সঙ্গে যুক্ত হয়ে সে নিজেও যেন অব্যয়ের ভাব ধারণ করলো, হলো হচ্ছে প্রতিহিংসা। আর এখানে পূর্বপদ প্রতি অর্থাৎ অব্যয়, তার অর্থ প্রদান হয়ে উঠছে। তার কারণ এখানে হিংসার বিপরীতে হিংসাকে বোঝাচ্ছে, অর্থাৎ বিপরীত শব্দটি এই শব্দের মধ্যে প্রধান হয়ে উঠছে, তার অর্থটি প্রধান হয়ে উঠছে। আমরা দেখব উপসর্গযোগে যত পদ গঠন হয় তা মূলত অব্যয়ীভাব সমাসের মাধ্যমেই কিন্তু গঠিত সমস্ত পদ হয়। উপসর্গের মাধ্যমে যে পদগুলো আমরা দেখি আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে রয়েছে, মূলত তা আসলে অব্যয়ীভাব সমাসের মাধ্যমে নিষ্পন্ন সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ। এই যে আমরা বলি উপবন, প্রত্যঙ্গ, গড়মিল, এগুলো দেখো সবই ওই যে উপ, গড়, প্র, এগুলো সবই তো আসলে কি? উপসর্গ। এই উপসর্গ যোগেই কিন্তু এই পদগুলো গঠন হয়েছে। এবং আমরা এই পদগুলো যখন আমরা এর মানে উৎস খুঁজতে যাব, এর ব্যাসবাক্য তৈরি করব, তখন আমরা দেখব এই অব্যয়ীভাব সমাসের মাধ্যমে কিন্তু এই পদগুলো গঠন হয়েছে। সংস্কৃতে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন যে পদগুলি, যে সমস্ত পদগুলি, সেই সমস্ত পদগুলি তো আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে। বাংলা ভাষায় প্রবেশ করলেও, তারা অব্যয়ের ভাব গ্রহণ করলেও, আমরা যখন বাংলায় বাক্যে এই শব্দগুলোকে ব্যবহার করি, তখন কিন্তু দেখব অনেক ক্ষেত্রেই সেগুলো কিন্তু অব্যয়ের মতো ব্যবহার হচ্ছে না। তারা অব্যয় পদ হলেও অব্যয়ের মতো কিন্তু ব্যবহার হচ্ছে না। যেমন ধরো এই যে দুর্ভিক্ষ, এটা তো একটি অব্যয়ীভাব সমাসের মাধ্যমে তোমার গঠন হয়েছে এই সমস্ত পদটা। ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ, এটা তো অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন পদ। কিন্তু যখন কবি সুকান্ত লিখছেন আমি এক দুর্ভিক্ষের কবি, তখন দেখো এটা কি তখন ওই দুর্ভিক্ষেরটা মানে অব্যয় রূপে কি প্রয়োগ হচ্ছে? না। তাহলে আমি কিসের কবি? দুর্ভিক্ষের কবি। তখন দুর্ভিক্ষ শব্দটাকে দেখো অবস্থাবাচক বিশেষ্য হয়ে উঠছে। আবার দেখো তোমরা আফ্রিকা কবিতাটা পড়েছ, সেখানে যখন বলছেন কবি চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, এই অপমান শব্দটি এটিও তো একটি অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন পদ। কিন্তু যখন আমরা বলছি তোমার অপমানিত ইতিহাসে, তাহলে তোমার ইতিহাসটা কিরকম? না অপমানিত ইতিহাস। তাহলে তখন কিন্তু এই অপমানিত এই শব্দটি কিন্তু আর অব্যয় থাকছে না, তখন তা হয়ে উঠছে আসলে বিশেষণ। কিরকম ইতিহাস? না অপমানিত ইতিহাস। বা যখন আমি বলছি তিনি আকণ্ঠ ঋণে মগ্ন, তাহলে তিনি কিরকম ঋণে মগ্ন? না আকণ্ঠ ঋণে মগ্ন।
তাহলে এই আকণ্ঠ এটি কিন্তু একটু অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন পদ, কিন্তু এখানে সে অব্যয় রূপে প্রয়োগ হচ্ছে না। কি রকম ঋণে মগ্ন? না আকণ্ঠ ঋণে মগ্ন। তাহলে আকণ্ঠ তখন হয়ে উঠছে ক্রিয়া বিশেষণ। বুঝতে পারছো? তাহলে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন বা অব্যয়ীভাব সমাসের মাধ্যমে যে গঠিত যে সমস্ত পদ, তা কিন্তু আমাদের বাংলা বাক্যে আমরা যখন ব্যবহার করি সব জায়গায় কিন্তু তা অব্যয় রূপে ব্যবহার হয় না। বিশেষ্য রূপে হতে পারে, বিশেষণ রূপে হতে পারে, ক্রিয়া বিশেষণ রূপে হতে পারে। বুঝতে পারছো? আরেকটি আলোচনা তো আমরা প্রথমেই করেছি, যেটা আমরা বলেছিলাম যে আমাদের অব্যয়ীভাব যে সমাস, তাকে আমাদের অনেক ব্যাকরণবিদ স্বতন্ত্র সমাস হিসেবে বাংলা ব্যাকরণে, বিশেষত বাংলা ব্যাকরণে স্বতন্ত্র সমাস হিসেবে তারা মানতে নারাজ। তারা বলেছিলেন যে এই অব্যয়ীভাব সমাসের যে শব্দগুলি, অব্যয়ীভাব সমাসের মাধ্যমে যে শব্দগুলি গঠন হচ্ছে, অর্থের দিক থেকে তা বাংলায় অন্যান্য সমাসেরও কিন্তু শ্রেণীভুক্ত করা যায় তাদের। যেমন ধরো ব্যাপ্তি তৎপুরুষ, তৎপুরুষ সমাসের একটি শাখা, মানে যেখানে স্থান ও কালের বিস্তারকে বোঝানো হয় সেখানে ব্যাপ্তি তৎপুরুষ হয়। তেমনই হচ্ছে আপাদ মস্তক, আ সমুদ্র হিমাচল, আ মরণ, আ কর্ণ, এই শব্দগুলো, এই শব্দগুলোর মধ্যেও তো আসলে ব্যাপ্তিকে বোঝানো হচ্ছে, তাই না? সমুদ্র থেকে হিমাচল, মরণ পর্যন্ত, কর্ণ পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত এই ব্যাপ্তিকে বোঝানো হচ্ছে। তাহলে এই যে মানে শব্দগুলোকে, এগুলোকে আমরা অব্যয়ীভাব সমাসের মাধ্যমে না ভেঙে, তাকে অব্যয়ীভাব সমাসের ব্যাসবাক্যের মাধ্যমে বিশ্লেষণ না করে আমরা ব্যাপ্তি তৎপুরুষ সমাসের মাধ্যমেও কিন্তু তাকে ভাঙতে পারি ব্যাসবাক্যের মাধ্যমে এবং তার শ্রেণীভুক্ত করতে পারি। আবার ধরো ক্রিয়া বিশেষণ তৎপুরুষেও কিন্তু আমরা অব্যয়ীভাব সমাসের অনেক শব্দগুলোকে ভাঙতে পারি, অর্থাৎ ব্যাসবাক্য গঠন করতে পারি। মানে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ মানে যে তৎপুরুষ সমাসের পূর্বপদে ক্রিয়া বিশেষণ থাকে, ক্রিয়া বিশেষণ। এই যে ধরো নিম রাজি, তাহলে কিরকম রাজি? না নিম রাজি, তাহলে নিম রূপে রাজি, নিম ভাবে রাজি, তাই না? তাহলে এই নিমটা হচ্ছে তাহলে ক্রিয়া বিশেষণ হয়ে গেল। রাজি তার ওই ক্রিয়ার বিশেষণ রূপে কাজ করছে, তাহলে একে আমরা অব্যয়ীভাব না বলে একে আমরা ক্রিয়া বিশেষণ তৎপুরুষ হিসেবেও ব্যাখ্যা করতে পারি। যেমন ধরো যথাবিধি, তার মানে বিধিকে অতিক্রম না করে, যথা, তাহলে এতে যথাটা পূর্ব পদে, তাহলে এটা কি হয়ে গেল? ক্রিয়া বিশেষণ হয়ে গেল। এভাবেও ভাঙতে পারি আমরা। আবার উপসর্গ তৎপুরুষ, মানে যে সমাসের পূর্ব পদে উপসর্গ আর পরপদে বিশেষ্য থাকে, সেগুলো হচ্ছে উপসর্গ তৎপুরুষ। এভাবেও আমরা ভাঙতে পারি। যেমন উপকূল, একে যেমন আমরা অব্যয়ীভাবের সামীপ্য অর্থে, অর্থাৎ নিকট অর্থে বলি কুলের সমীপে, এইভাবে আমরা তার ব্যাসবাক্য করি। আবার উপসর্গ তৎপুরুষও আমরা করতে পারি উপকুল, অর্থাৎ পূর্বপদে উপসর্গ হচ্ছে উপ, আর মানে পরপদে হচ্ছে কুল, বিশেষ্য পদ। ঠিক আছে? ছায়ার সদৃশ করে আমরা প্রতিচ্ছায়া করতে পারি। তাহলে এগুলো ওই যে প্রতিটা, তাহলে কি হয়ে গেল? প্রতিটা হয়ে গেল উপসর্গ, ছায়াটা হয়ে গেল বিশেষ্য। তাহলে উপসর্গ তৎপুরুষ হিসাবে আমরা ভাঙতে পারি অব্যয়ীভাব সমাসের এই সমাস নিষ্পন্ন পদগুলিকে। আবার বহুব্রীহি সমাসেও কিন্তু আমরা কিন্তু অনেক উপসর্গ, এই অনেক অব্যয়ীভাব সমাসের সমাসবদ্ধ পদকে আমরা ব্যাখ্যা করতে পারি। যেমন ধরো প্রমনা, এই শব্দটিকে দেখো পূর্বপদে উপসর্গ আছে প্র, এখন প্রমনা, তাহলে এইটাকে আমরা বহুব্রীহি সমাস হিসেবে তার
ব্যাসবাক্য দিয়ে ভাঙতেই পারি। মানে প্রকৃষ্ট, মন যার। একইভাবে প্রভাত, প্রকৃষ্ট রূপে ভাত যার। ভাত মানে উজ্জ্বল, যার। বুঝতে পারছো? তাহলে প্রভাত, প্রমনা এই শব্দগুলোকে কিন্তু আমরা বহুব্রীহি সমাসের মাধ্যমেও কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে? তাহলে এ হচ্ছে তোমার অব্যয়ীভাব সমাসের নানা বৈশিষ্ট্য। এবার আমরা অর্থ অনুসারে অব্যয়ীভাব সমাসের ব্যাসবাক্য কিভাবে গঠন হচ্ছে, তার শ্রেণী ভেদ কি করে হচ্ছে, সেই নিয়ে আমরা এবার একটু আলোচনা করব। তোমরা কিন্তু অব্যয়ীভাব সমাসের এই বিভিন্ন শ্রেণীর ব্যাসবাক্য কি করে গঠন হচ্ছে সেইটি কিন্তু তোমরা মাথায় রাখবে। কারণ তোমাদের কিন্তু যখন মানে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে দেবে, তখন কিন্তু তোমাদের ওই ব্যাসবাক্য গঠনের দিকটি সেটা কিন্তু তোমাদের একদম ঠিকভাবে লিখতে হবে। তাহলে ব্যাসবাক্য গঠন কি করে হচ্ছে অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে, নানা শ্রেণীর অব্যয়ীভাব সমাসের, সেটা তোমরা লক্ষ্য করো। প্রথম হচ্ছে সামীপ্য, অর্থাৎ নিকট অর্থে, কাছাকাছি বোঝাতে যে অব্যয়ীভাব সমাসের ব্যাসবাক্যগুলো গঠন হয়। যেমন ধরো উপকূল, এর ব্যাসবাক্য তোমরা কিভাবে করবে? অর্থ অনুযায়ী তাহলে কি হবে? কুলের সমীপে, মানে কুলের নিকটে, তাই হচ্ছে উপকূল। তাহলে উপনগরী কি হবে? ওই নগরীর সমীপে, মানে নগরীর কাছাকাছি। তাহলে সমক্ষ, তার মানে অক্ষীর সমীপে। বুঝতে পারছো? তাহলে উপকণ্ঠ কি হবে? কণ্ঠের সমীপে। ধরো সন্ধ্যা নাগাদ, তাহলে কি হবে? সন্ধ্যার কাছাকাছি। অর্থাৎ ব্যাসবাক্য তোমাদের গঠন করতে হবে অর্থ অনুযায়ী। এবার ধরো সাদৃশ্য অর্থে অব্যয়ীভাব সমাসের ব্যাসবাক্য কিভাবে গঠন হচ্ছে। সাদৃশ্য অর্থাৎ মিল। তাহলে উপাচার্য, এর ব্যাসবাক্য আমরা কি করে করব? আচার্যের সদৃশ, মানে আচার্যের মতো যিনি, তিনি হচ্ছেন উপাচার্য। তাহলে উপাধ্যক্ষ কি হবে? অধ্যক্ষের সদৃশ। উপবন, বনের সদৃশ। উপদ্বীপ, দ্বীপের সদৃশ। উপভাষা, ভাষার সদৃশ। আচ্ছা, প্রতিলিপি, লিপির সদৃশ। উপমন্ত্রী, মন্ত্রীর সদৃশ। অনুদান, দানের সদৃশ। প্রতিমূর্তি, মূর্তির সদৃশ। বুঝতে পারছো? এবার অভাব অর্থে, অভাব, কোনো কিছুর অভাব অর্থে অব্যয়ীভাব সমাসের সমাসবদ্ধ পদ বা ব্যাসবাক্য কি করে গঠন হচ্ছে। দেখো দুর্ভিক্ষ, তার মানে কি? ভিক্ষার অভাব, ভিক্ষাও পাওয়া যায় না, সেই সময়টা হচ্ছে দুর্ভিক্ষ। তাহলে নির্বিঘ্ন, বিঘ্নের অভাব, এখানে দেখো সব অভাব দিয়ে হবে। হাভাত, ভাতের অভাব। আলুনি, নুনের অভাব। অসাম্য, সাম্যের অভাব। বেগতিক, গতিকের অভাব। বেসুর, সুরের অভাব। অনাবৃষ্টি, বৃষ্টির অভাব। বেতাল, তালের অভাব। বেইজ্জত, ইজ্জতের অভাব। অনর্থ, অর্থের অভাব। গরহাজির, হাজিরার অভাব। বেকায়দা, কায়দার অভাব। এবার হচ্ছে বিপসা অর্থে, বিপসা মানে কি? পুনঃপুন। ধরো প্রতিক্ষণ, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণ। প্রতিদিন, দিন দিন, তার মানে পুনরায় বোঝাচ্ছে। প্রতিজন, জনে জনে। দেখো দেখো একই শব্দের, এই তো বিপসা হচ্ছে, দেখো একই শব্দ দুবার প্রয়োগ হয়ে এর ব্যাসবাক্য গঠন হচ্ছে। হর রোজ, রোজ রোজ।
দেখো প্রতি গৃহ, গৃহে গৃহে, তাহলে ফি বছর, বছর বছর, দেখো একই শব্দ দুবার প্রয়োগ হয়ে এর ব্যাসবাক্য গঠন হচ্ছে। তাহলে প্রতিবার, বারবার, প্রতি গ্রাম, গ্রামকে গ্রাম, বুঝতে পারছো? শন শন, ফি শন, অহে অহে, অহ মানে দিন, অহে অহে প্রত্যহ, ঠিক আছে? এবার হচ্ছে অনতিক্রম অর্থে, অর্থাৎ কোনো কিছুকে অতিক্রম না করে, সেই অর্থে কি করে অব্যয়ীভাব সমাসের ব্যাসবাক্য এবং সমাসবদ্ধ পদ গঠন হচ্ছে সেটা দেখো। ধরো যথাবিধি, বিধিকে অতিক্রম না করে, যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে, যথার্থ, অর্থকে অতিক্রম না করে, নিয়ম মাফিক, নিয়মকে অতিক্রম না করে, যথাক্রম, ক্রমকে অতিক্রম না করে, যথেষ্ট, ইষ্টকে অতিক্রম না করে, যথেচ্ছ, ইচ্ছাকে অতিক্রম না করে। এটা গেল অনতিক্রম অর্থে। এবার অতিক্রম অর্থে, অতিক্রম অর্থে কি করে তৈরি হচ্ছে? ধরো উদ্বেল, তার মানে বেলা, মানে বেলা, বেলা, বেলাভূমি মানে কি তীর ভূমি, তীর, তীরকে তো বলা হয় বেলা। তাহলে বেলাকে অতিক্রম করে উদ্বেল। আচ্ছা, তাহলে উচ্ছৃঙ্খল কি হবে? শৃঙ্খলাকে অতিক্রম করে, শৃঙ্খলাকে যে মানে না, অতিক্রম করে যায়, তাকেই তো উচ্ছৃঙ্খল বলা হয়। তাহলে অতি মানব কি? তাহলে মানবকে অতিক্রম। তাহলে অতি লৌকিক কি হবে? লৌকিককে অতিক্রম। এবার ক্ষুদ্রতা অর্থে, ক্ষুদ্র, ছোট, সে ক্ষুদ্রতা অর্থে কি করে আমাদের অব্যয়ীভাব সমাস তৈরি হচ্ছে? এখানে দেখো সমস্ত কিছুতে তোমরা ক্ষুদ্র শব্দটা ব্যবহার করবে। তাহলে প্রত্যঙ্গ, তার মানে ক্ষুদ্র অঙ্গ, উপগ্রহ, ক্ষুদ্র গ্রহ, উপনদী, ক্ষুদ্র নদী, উপশাখা, ক্ষুদ্র শাখা, উপবিভাগ, ক্ষুদ্র বিভাগ, উপপর্ব, ক্ষুদ্র পর্ব, উপজেলা, ক্ষুদ্র জেলা, উপদেবতা, ক্ষুদ্র দেবতা, উপপ্রধান, ক্ষুদ্র প্রধান। বুঝতে পারছো? তাহলে ছোট অর্থে তখন এইভাবে ব্যাসবাক্য গঠন হচ্ছে। এবার বিপরীত অর্থে, বিরুদ্ধ বা বিপরীত অর্থে অব্যয়ীভাব সমাস কি করে গঠন হচ্ছে? ধরো প্রতিধ্বনি, তার মানে কি ধ্বনির বিপরীত, সেটাই তো প্রতিধ্বনি। হিংসার বিপরীত ওই যে বললাম প্রতিহিংসা, তাহলে ফলের বিপরীত প্রতিফল, কুলের বিপরীত প্রতিকূল, তাহলে পক্ষের বিপরীত প্রতিপক্ষ, ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া, দানের বিপরীত প্রতিদান, ঘাতের বিপরীত প্রতিঘাত, উক্তির বিপরীত প্রত্যুক্তি, শোধের বিপরীত প্রতিশোধ। ঠিক আছে? এবার সীমা বা ব্যাপ্তি অর্থে, সীমা বা ব্যাপ্তি অর্থে, বিস্তার অর্থে, সেটা হচ্ছে কি করে গঠন হচ্ছে আমরা দেখব। ধরো জন্ম হতে আজন্ম, মরণ পর্যন্ত আমরণ, কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ, আদ্য থেকে মানে আদি থেকে উপান্ত পর্যন্ত আদ্যপান্ত, জানু পর্যন্ত আজানু, জীবন পর্যন্ত আজীবন। তাহলে দেখছো এখানে সব পর্যন্ত এভাবে কিন্তু গঠন হচ্ছে। তার কারণ এখানে পর্যন্ত মানে কি সীমা বা ব্যাপ্তি বোঝায়। ঠিক আছে? আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক। আবার এইটা বলেছি, এগুলো কিন্তু আমরা ব্যাপ্তি তৎপুরুষ তারও কিন্তু অন্তর্গত করতে পারি, তারও শ্রেণীভুক্ত করতে পারি। এবার সম্মুখ অর্থে, অর্থাৎ সামনে, ধরো কুলের সম্মুখে তার মানে অনুকূল, অক্ষির সম্মুখে প্রত্যক্ষ, বেশের সম্মুখে প্রতিবেশ। এবার পশ্চাৎ অর্থে তার বিপরীত, গমনের পশ্চাৎ অনুগমন, তাপের পশ্চাৎ
অনুতাপ, বুঝতে পারছো? ধাবনের পশ্চাৎ অনুধাবন, শোচনার পশ্চাৎ অনুশোচনা, স্মরণের পশ্চাৎ অনুসরণ, রাগের পশ্চাৎ অনুরাগ। এবার যোগ্যতা অর্থে আমরা কিভাবে অব্যয়ীভাব সমাস গঠন করছি? রূপের যোগ্য অনুরূপ, গুণের যোগ্য অনুগুণ, ধ্যানের যোগ্য অনুধ্যান, কালের যোগ্য অনুকাল, ভাবের যোগ্য অনুভাব, প্রেরণার যোগ্য অনুপ্রেরণা। আতিশয্য বা অধিক অর্থে, আতিশয্য বা অধিক অর্থে আমরা কিভাবে অব্যয়ীভাব সমাস গঠন করছি সেগুলো লক্ষ্য করো। যেমন বৃষ্টির আতিশয্য অতিবৃষ্টি, আচারের আতিশয্য অত্যাচার, আধুনিকতার আতিশয্য অত্যাধুনিক। পিত্তেশের, পিত্তেশের মানে কি? প্রত্যাশার, প্রত্যাশার আতিশয্য হাপিত্তেশ। তাহলে এতগুলো তোমরা দেখলে কিভাবে আমাদের অব্যয়ীভাব সমাস গঠন হচ্ছে, বিভিন্ন অর্থে কিভাবে অব্যয়ীভাব সমাস গঠন হচ্ছে, এবং ব্যাসবাক্য কি করে গঠন হচ্ছে আমরা বারবার বলেছি, সেগুলো লক্ষ্য করার চেষ্টা করো। এবার কিছু বিবিধ অর্থে, এত কিছু বাদেও কিছু বিবিধ অর্থে, নানা অর্থে ব্যবহৃত হয়, অব্যয়ীভাব সমাস গঠন হয়। যেমন ধরো পৌত্রের পরে প্রপৌত্র, পিতামহের পূর্ব, সেটা হবে তাহলে কি? প্রপিতামহ। বাস্তু থেকে উৎখাত, উদ্বাস্তু। দস্তুর অনুযায়ী, দস্তুর মতো। ক্রম অনুসারে, অনুক্রম। অক্ষির পরে মানে অক্ষির দূরে, মানে চোখের আমাদের দৃষ্টির দূরে যেটা, সেটা হচ্ছে পরোক্ষ। তার সম্মুখে হবে হচ্ছে প্রত্যক্ষ। দৈবকে অধিকার করে, অধিদৈব। আত্মাকে অধিকার করে, তাহলে কি হবে? অধ্যাত্ম। তাহলে বিবিধ অর্থে এভাবে কিছু অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন শব্দ গঠন হয়। তাহলে তোমরা আজকে অব্যয়ীভাব সমাসের আলোচনা শুনলে। আমরা বলেছি অব্যয়ীভাব সমাস সংস্কৃতে একটি পৃথক সমাস হলেও বাংলায় কিন্তু অনেক ব্যাকরণবিদ, ভাষাতাত্ত্বিক তারা কিন্তু তাকে স্বতন্ত্র সমাসের মর্যাদা না দিয়ে তাকে তৎপুরুষ সমাসের অন্তর্গত করেছেন। তো অব্যয়ীভাব সমাস, তার সংজ্ঞা, তার বৈশিষ্ট্য এবং নানা অর্থে কিভাবে অব্যয়ীভাব সমাসের ব্যাসবাক্য তৈরি হচ্ছে, এবং ব্যাসবাক্যের মধ্যে দিয়ে আমরা কিভাবে আমরা দেখলাম যে কিভাবে তোমার পূর্বপদ অব্যয় তার অর্থ প্রদান হয়ে উঠছে, এবং অব্যয়ের সেই ভাব অবলম্বন করছে পরপদ, এবং সমস্ত পদও যেন একটি অব্যয় অথবা অব্যয় ভাবাপন্ন পদে পরিণত হচ্ছে, তাও আমরা লক্ষ্য করলাম। আর লক্ষ্য করলাম কি, যে বিভিন্ন অর্থে কিভাবে অব্যয়ীভাব সমাস তৈরি হচ্ছে।